বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন পুরো বিশ্বজুড়ে অপরাধের ধরন, গতি প্রকৃতি ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে, আর সেই সাথে পরিবর্তিত হচ্ছে অপরাধীদের গ্রহণ করা বিভিন্ন কৌশল। এর ব্যতিক্রম আমাদের দেশও নয়। আমাদের দেশেও আমরা বিভিন্ন ধরনের অপরাধ এবং এই অপরাধের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের কাজের ধরন, গতি প্রকৃতি ক্রমান্বয়ে যেটা পরিবর্তিত হচ্ছে, সেখানে আমরা আমাদের লক্ষ্য রাখছি, গোয়েন্দা নজরদারি করছি। দেশের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ন্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও আমরা চেষ্টা করছি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। আজকে আমরা কিছু বিষয় যেগুলো ঘটে গিয়েছে অতি সাম্প্রতিক, কিন্তু বিষয়গুলো চাঞ্চল্যকর, এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব, যাতে আপনারা এগুলোকে সঠিকভাবে দেশের মানুষের সামনে উপস্থাপন করেন, যাতে জনসচেতনতা তৈরি হয়। এই ঘটনাগুলোকে ঘিরে আমরা যেই প্রাথমিক পর্যায়ে তথ্য উপাত্ত পেয়েছি আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাইব, যাতে করে সবাই আমরা সচেতন হই এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। তো আমাদের বিষয়গুলো, আলোচ্য বিষয়গুলো আজকে একে একে আপনাদের সামনে উপস্থাপন করছি। খুব সম্প্রতি আপনারা খেয়াল করেছেন যে গত 24 এপ্রিল 2026 তারিখে আনুমানিক রাত 11টার দিকে চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী নিখোঁজ হন। নিখোঁজের 12 ঘন্টা পর 25 এপ্রিল সকাল 7:45টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেন। তার মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ভিকটিম বুলেট বৈরাগী 41তম BCS এর নন ক্যাডার হিসেবে কাস্টমস, এক্সারসাইজ ও ভ্যাট বিভাগে যোগদান করেন এবং কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনাটি সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সামাজিক গণমাধ্যম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়। উক্ত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব এর বিভিন্ন টিম নিয়ে সাথে সাথেই মাঠে নেমে যাই আমরা আমাদের কাজ করতে। এরই ধারাবাহিকতায় আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। সে সময় তাদের মাধ্যমে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় এবং আরও কিছু প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত 26 এপ্রিল 2026 তারিখে র্যাব 11-র একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করার মাধ্যমে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট একটি সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, ফোর্জিং হ্যামার এবং অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। অভিযুক্তরা কুমিল্লা শহরের দূর দূরান্ত থেকে আগত যাত্রীদের রাতের বেলা টার্গেট করে তাদের সিএনজি বা অটোতে তুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং আঘাত করে ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করে আসছিল। ঘটনার দিন অর্থাৎ 25 এপ্রিল 2026 তারিখে রাতে গ্রেফতারকৃতরা সিএনজি নিয়ে কুমিল্লা জেলার জাগরঝুলি বিশ্ব রোড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
রাত আনুমানিক 3টার সময় ভিকটিম বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষ করে বাসযোগে কুমিল্লার জাগরঝুলি বিশ্ব রোডে পৌঁছায় এবং বাস থেকে নামলে গ্রেফতারকৃত জুয়েল ভিকটিমের গন্তব্যস্থল সম্পর্কে জানতে চায়। তখন ভিকটিম জাঙ্গালিয়া যাওয়ার কথা বললে সিএনজির পেছনে যাত্রী ছদ্মবেশে থাকা গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় ভিকটিমকে তাদের পাশে বসতে বলেন। সিএনজিটি জাগরঝুলি হতে জাঙ্গালিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় মিলে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে আঘাত করে ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এ সময় গ্রেফতারকৃতদের সহিত ভিকটিমের ধস্তাধস্তিও হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে অপর অভিযুক্ত জনি চাকু বের করে ভিকটিমকে ভয় দেখায়, মারধর করে এবং ভিকটিমের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়। অতঃপর সিএনজিটি কোটবাড়ি বিশ্ব রোড অতিক্রম করলে অভিযুক্তগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের আঘাত ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ফলে মাথার পেছনে প্রচণ্ড আঘাত পেয়ে ভিকটিম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার লাকসাম রেলওয়ে থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যে আইনি কার্যক্রম, সেই কার্যক্রম চলমান রয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমি পরের বিষয়টি সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সাইবার অপরাধ একটি ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এই প্রেক্ষাপটে র্যাব সাইবার অপরাধ প্রতিরোধ, দমন এবং জনসচেতনতা বৃদ্ধিতে সর্বদা সক্রিয় ও সচেষ্ট রয়েছে। র্যাবের সাইবার ইউনিট আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করে অনলাইন ভিত্তিক প্রতারণা, ব্ল্যাকমেইল, পর্নোগ্রাফি, হ্যাকিং সহ বিভিন্ন ধরনের অপরাধ শনাক্ত ও প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন পত্রিকাগুলোতে, যেমন প্রথম আলো, মানবজমিন, এই সময় এবং বিএসএস নিউজে টেলিগ্রাম অ্যাপের অন্ধকার ও সাইবার ব্ল্যাকমেইল সহ বিভিন্ন শিরোনামে ঘটনাগুলোকে প্রচারিত করে আসছিল। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক অনুসন্ধানে একটি সুসংগঠিত সাইবার অপরাধ চক্রের সন্ধান পাওয়া যায়, যারা বাংলাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিল। এই চক্রটি মূলত টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে এবং বিভিন্ন প্রাইভেট চ্যানেলের মাধ্যমে অশ্লীল ছবি এবং ভিডিও অর্থের বিনিময়ে সরবরাহ করে। তথ্য পাওয়া যায় যে চক্রটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে তাদের ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং এবং ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি ভিডিও সংগ্রহ অথবা শত্রুতাবশত গোপন ছবি ভিডিও এক্সপোজ করে অর্থের বিনিময়ে সরবরাহ করে থাকে। প্রথমে ডেমো টেলিগ্রাম চ্যানেলে সীমিত ছবি এবং বিভিন্ন ভিডিও আপলোড করা হয়। এরপর প্রিমিয়াম প্রাইভেট চ্যানেলে প্রবেশের জন্য অর্থ প্রদানের আহ্বান জানানো হয় এবং অর্থ প্রদানকারীকে নির্দিষ্ট প্রাইভেট গ্রুপে যোগ করা হয়। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব ৮ বরিশালের একটি আভিযানিক দল তথ্য ও প্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধ এই চক্রের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে দিবাগত রাতে ভোলা জেলার অভিযান পরিচালনা করে অবৈধ কার্যক্রমের সাথে জড়িত ও মূল হোতা ২ জন সহ মোট ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো মেরাজুর রহমান আরমান ছদ্মনাম মার্কো, বিল্লাল হোসেন অন্তর ছদ্মনাম RDX প্রফেসর, রবি আলম মমিন, আলামিন ইসলাম ওরফে মাহি এবং মোহাম্মদ হাসিব। গ্রেপ্তারকৃতদের নিকট থেকে এটিএম কার্ড, মোবাইল ফোন এবং জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও যাচাই বাছাইপূর্বক তাদের ব্যবহৃত মোবাইল থেকে ১.৫ লক্ষ নগ্ন অথবা স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায়
350টি গ্রুপ ও চ্যানেল পাওয়া যায়। এছাড়াও তাদের অনলাইন মানি ট্রানজ্যাকশনে প্রতি মাসে প্রায় 5 লক্ষ টাকার ট্রানজ্যাকশন পাওয়া যায়। তারা বিভিন্ন মোবাইল অ্যাপস ব্যবহার করে ছবি ও ভিডিও এর বিনিময়ে অর্থ আদান প্রদান করত। গ্রেফতারকৃত সকল ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ ইসমাইল হোসেন, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল, মোহাম্মদ সুজনের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। আমি আরেকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হলো কুষ্টিয়া ক্যাম্পের নৌ পুলিশের উপর গুলিবর্ষণ মামলায় যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সাথে জড়িত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত 21 এপ্রিল 2026 তারিখে আনুমানিক রাত 11:30টার দিকে ঈশ্বরদী লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোপন সূত্রে জানতে পারে যে কুষ্টিয়া জেলার সদর থানাধীন হরিপুর ঘাট এলাকায় গড়াই নদীর মুখ সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে কতিপয় লোকজন অবৈধভাবে বালি উত্তোলন করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে তিনি তার টিম সহ মোট 5 জন একটি ভাড়াকৃত নৌকায় করে উক্ত এলাকা পরিদর্শনে যান। যখনই তারা ড্রেজারের কাছাকাছি একটি স্থানে গিয়ে পৌঁছান, সাথে সাথে ড্রেজারের ভেতর থেকে সশস্ত্র সন্ত্রাসীগণ অতর্কিতে হামলা করে এবং তাদের উপর গুলি বর্ষণ করে। এ ঘটনায় 5 জন সদস্যই আহত হন। তাদেরকে পরবর্তীতে ঈশ্বরদী মেডিকেলে স্থানান্তর করা হয় চিকিৎসার জন্য এবং একজনকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয় পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য। বর্তমানে তারা সবাই চিকিৎসা শেষে সুস্থ আছেন। যাকে রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে তিনিও এখন আশঙ্কামুক্ত। এই ঘটনা ঘটার পর র্যাবের কুষ্টিয়া টিম গোপন তথ্য সংগ্রহ করতে শুরু করে এবং এর ভিতরেই আমরা যারা সশস্ত্র হামলা করেছিল তাদের ভেতর থেকে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই বিষয়ে নৌ পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয় এবং এজাহারে বেশ কিছু অজ্ঞাত আসামির নাম উল্লেখ করা হয়। যে আসামিকে র্যাবের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে তার নাম হচ্ছেন মোহাম্মদ তোফাজ্জল সর্দার, বয়স 34, বয়স 43 এবং তার পিতা আইজুদ্দিন সর্দার। জানা যায় যে তারা বালুমহল সম্পর্কিত যেই সশস্ত্র গোষ্ঠী আছে উনি তারই একটি সক্রিয় সদস্য। এই ঘটনার সাথে সম্পর্কিত আর যারা আসামি রয়েছেন তাদেরকেও গ্রেফতারের যে পরবর্তী আইনি কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চলমান রয়েছে। এখন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার যে ডাকাত দল তাদের 7 জনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল গত 14 এপ্রিল 2026 তারিখে, অর্থাৎ পয়লা বৈশাখের দিন, এবং এই ঘৃণ্য ঘটনাটি মিডিয়াতে ব্যাপক আকারে প্রচারিত হয় এবং আমাদের র্যাব 10-এর টিম সাথে সাথেই এ বিষয়ে কাজ শুরু করে, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা শুরু করে এবং আমাদের অভিযানিক দল 24 ঘন্টার মধ্যেই প্রথমে 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং সেই সময় একজন আসামিকে পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়। মোট 5 জন সদস্যকে সে সময় গ্রেফতার করা হয়। পরবর্তীতে আরও 2 জন যে মূল সদস্য ছিল তাদেরকেও আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তো এ পর্যন্ত মোট 7 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া সেগুলো চলমান রয়েছে। তো এই ছিল আজকে আপনাদেরকে অবহিত করবার জন্য আমাদের কাছে সংগৃহীত মূল তথ্যগুলো।
একজন করে বলুন প্লিজ। যেখানে হত্যা করা হলো তার পূর্ববাজার বাস স্ট্যান্ড নামার কথা ছিল, যেখানে সাধারণত চট্টগ্রাম থেকে কুমিল্লা আসার পথে নামে। জি, উনি সেখানে না নেমে কেন অতটা সামনে গেলেন, এইটা ব্যাখ্যাটা কি? আপনারা কি বলছেন? আর এটা কি পেশাদার ছিনতাইকারী কিনা এটা একটু আমাদের কাছে যেহেতু তাদের পুরনো রেকর্ড আমরা দেখেছি যে তারা এর আগেও বিভিন্ন ধরনের অপরাধের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিল, এর অর্থ হচ্ছে তারা চিহ্নিত সন্ত্রাসী। এবং আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে তথ্য পেয়েছি, তারা এই অপরাধটি, ঘৃণ্য জঘন্য অপরাধটি সংগঠিত করবার আগ মুহূর্তেও আরও অপরাধে তারা সংশ্লিষ্ট ছিল। সেখান থেকে তারা পালিয়ে এসে এই অপরাধগুলো সংগঠিত করেছে। অর্থাৎ বিষয়টি যে পূর্ব পরিকল্পিত এমনটি না। তাই তারা হয়তো ওত পেতে ছিল ওই স্থানে, যখন ভিকটিমকে ওইখানে গাড়ি থেকে নামতে দেখে তখন তারা এই প্ল্যানটি করে যে ভিকটিমকে তারা তাদের সিএনজিতে যাত্রী হিসেবে নেবে এবং পথিমধ্যে তারা এরকম একটি অপরাধ সংগঠিত করবে, এবং সেটি তারা করেছে। এটি পরবর্তীতে জি, বিষয়টি যেটা হয়েছে যে তাকে প্রথমে সিএনজির ভেতরে থাকা অবস্থাতেই কিন্তু কিছু আঘাত করা হয়েছিল, যে আঘাতের চিহ্ন তার শরীরে পাওয়া গিয়েছে, এবং পরবর্তীতে তার কাছ থেকে তার অর্থ, মোবাইল এবং জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার পর তাকে চলন্ত সিএনজি থেকে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ওটা যেহেতু একটা বিশ্ব রোড, পাকা রোড, ওই রাস্তাতে যখন সে পড়ে যায় তখন প্রাথমিক যে অনুসন্ধান, সেই অনুসন্ধানের অনুযায়ী তথ্য যেটা আমরা বুঝতে পারছি যে হয়তো রাস্তাতেই পড়ে যাওয়ার কারণে তার হাতের আঘাত, মাথার আঘাত, এই আঘাতগুলো সে প্রাপ্ত হয় এবং পরবর্তীতে সেখানে সে মৃত্যুবরণ করে। অভিযুক্ত 5 জনকে একসাথে গ্রেফতার করা হয়েছে কিনা, অ্যাপার্ট ফ্রম দ্যাট এদের নেতৃত্ব কেউ দেয় কিনা এই হত্যাকাণ্ডে বা এই সাথে এই ঘটনাটি আমাদের এই অভিযানটি পরিচালনা করেছে র্যাব 11 থেকে, এবং র্যাব 11-র সিও আমাদের এখানে উপস্থিত আছে। উনি আপনার এই প্রশ্নটিতে সাহায্য করবেন। প্রথম কথা হচ্ছে যে ওই যে ভাই যেটা বললেন যে পদুয়ার বাজার একে উত্তরটা দিয়ে নিই। পদুয়ার বাজার না নেমে কেন পরবর্তী স্টেশনে নামলেন, এইটা অ্যাকচুয়ালি যে ভিকটিম তিনি ভালো বলতে পারবেন যে উনি কেন নামলেন না। বিকজ এটা হচ্ছে পদুয়ার বাজারের পরের স্টেশন, এটা ছিল একটা গভীর রাত, এমনও হতে পারে হয়তো বা সে ঘুমন্ত অবস্থায় ছিল, পরবর্তীতে ওই স্টেশনটা পার হওয়ার পরে এটা সন্দেহ করা যায়। বাট অ্যাকচুয়ালি কী ঘটেছিল সেটা তো আর আমরা বলতে পারবো না, ভিকটিম নিজেই বলতে পারবেন কেন তিনি পরের স্টেশনে নেমেছেন। এটা যেমন আর যে অপারেশনটার ব্যাপারে যেটা বলেছেন, আমরা 5 জনকে একসাথেই পাইনি। আমরা আমাদের তথ্য প্রযুক্তি, আমাদের লোকাল সোর্স, এদের উপরে ভিত্তি করে আমরা সেপারেট অপারেশন করেই তাদেরকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোফার আমরা যেটা পেয়েছি, এই চক্রে এই হত্যাকাণ্ডের সাথে মূলত ডিরেক্টলি সংশ্লিষ্ট ছিল 4 জন সিএনজি হিসেবে, এবং পরবর্তীতে আরও একজনকে পাওয়া যায় যার কাছে ওর যে মোবাইলটা, সেই মোবাইলটা পাওয়া যায় হলো পরবর্তীতে আরেকজন 5th যার কাছে পেয়েছি আমরা, যেটা হচ্ছে বুলেটের ব্যবহৃত মোবাইলটা। সো এই 5 জন, বাট ছিনতাইকারী এদের চক্রের সাথে তো আরও অনেকে থাকে, এটা পরবর্তীতে ইনভেস্টিগেশনে বের হয়ে আসবে। জি, আমার দুটো প্রশ্ন। আপনি বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সহযোগিতা পেয়েছেন, তো প্রিন্ট এবং অনলাইন মিডিয়া ছাড়াও আমরা অনেকগুলো আপনাদের কাছ থেকেও সমানভাবে সহযোগিতা আশা করছি। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে নিহতের স্ত্রী দাবি করেছেন যে সর্বশেষ তার স্বামী যখন তাকে টেলিফোনে কথা বলে তখন বলেছিলেন যে উনি জনসন ব্রিজের কাছে আছেন। জাঙ্গালিয়া যাওয়ার পথটা কি জনসন ব্রিজ? যদি না পায় তাহলে উনি যে কথাটি বলছেন এটা কি সত্য বলছেন কিনা? দ্বিতীয় হলো যে আপনারা ক্রিয়া ঘটনায় এক সপ্তাহকে গ্রেফতার করেছেন, তার রাজনৈতিক পরিচয়টা। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন করেছেন। তার স্ত্রীর দেওয়া যে তথ্য আমরা পেয়েছি, এই বিষয়গুলোকেও কিন্তু আমরা প্রথমে আমলে নিয়েছিলাম এবং আমাদের অনুসন্ধান কিন্তু প্রাথমিক যে অনুসন্ধান সেভাবে আমরা করেছিলাম, কিন্তু একেবারে স্পেসিফিকভাবে মানে যাত্রাপথে উনি ওনার স্ত্রীর সাথে কথা বলার সময় যে অংশটুকু মেনশন করেছিলেন সেটা কি সঠিক কিনা বা ভুলবশত বলেছেন কিনা
বা উনি যেটা বলেছেন সেটা আবার পরবর্তীতে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত কিনা, এখানে অন্য কোনো বিষয় আছে কিনা, প্রত্যেকটাই কিন্তু আসলে এখন পরবর্তীতে আরও যে ইনভেস্টিগেশনগুলো হবে এই ঘটনার সাথে, এই মামলার সাথে সম্পর্কিত যে আইও থাকবেন, তারা তাদের ইনভেস্টিগেশনে বের করে নিয়ে আসবেন এবং আশা করা যায় যে খুব দ্রুতই হয়তো আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর যারা ইনভেস্টিগেটিং অফিসার আছে তারা জানাতে পারবেন বলে আশা করছি ইনশাআল্লাহ। যে তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না, এটার উত্তর আমি বরাবর যেভাবে দিই এখনও দিই, ভবিষ্যতে একই উত্তরই দিতে থাকবো। অপরাধ যখন সংগঠিত হয়ে যায় তখন সে আইনের ভাষায় অপরাধী। তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে কি না এটা জানা আমাদের জন্য মোটেও মুখ্য না। সে অপরাধী, তাকে আইনের আওতায় আনা হবে, সে যেই দল, যেই গোষ্ঠী, যেই গোত্রের হোক, কিছু যায় আসে না। তাহলে র্যাব যখন তদন্ত করে তখন পুরোপুরি ওই ব্যক্তি রাজনৈতিক পরিচয় না জেনেই তদন্ত করে, এটা তো ঠিক? রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা জানা কি খুব জরুরি? এটা আমি আপনার কাছে জানতে চাই। আমার মনে হয় অপরাধটাই জরুরি, অপরাধের সাথে তার সম্পৃক্ততাটাই জরুরি, কিন্তু পরিচয় না জানলে পুলিশের তদন্ত ব্যাহত হয়। একটা ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে গেলে তার সমস্ত পরিচয় জানতে হয়, তার পিসিপিআর জানতে হয়। পিসিপিআর জানতে হয়, কিন্তু পিসিপিআর এর সাথে আপনি যে বিষয়টা বলছেন সেই সম্পৃক্ততা নেই। আমাদের কাছে স্পষ্ট করে বলে দিতে চাই, যখন কোনো অপরাধ সংগঠিত হয়, এই অপরাধের পেছনে যারা অপরাধী থাকেন, অপরাধী আমাদের চোখে মূল। তাকে আইনের আওতায় নিয়ে আসাটাই আমাদের প্রথম এবং প্রধান কাজ। আমরা আমাদের দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করেছি, করছি এবং ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। বাংলাদেশে মনে হয় অতীতের যে কোনো সময়ের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক অবনতি ঘটেছে এবং আরেকটা বিষয় আপনাদেরও সফলতা দেখতে পাবেন। ধন্যবাদ আমাদের সফলতাটাকে উল্লেখ করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটা বলতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অবনতি হয়েছে এভাবে করে নির্দিষ্ট কোনো মাপকাঠি দিয়ে বলা সম্ভব না। এটার কোনো নির্দিষ্ট পরিসংখ্যান এভাবে করে বলা যাবে না যে আগে পরিস্থিতি ভালো ছিল এখন পরিস্থিতি খারাপ হয়েছে। পরিস্থিতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ে সংকটাপন্ন হতে পারে, তবে আমাদের চোখে আমরা যেটা বলবো যে বর্তমানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই যে সংকটাপন্ন তা মোটেই না। আমরা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, দেশের মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে নির্ভর করতে পারছে এবং তার প্রমাণ আমরা আমাদের কাজের মাধ্যমে দেশের মানুষের সামনে উপস্থাপন করতে পারছি। ব্ল্যাকমেইলিং যে করা হয়েছে কতটি অভিযোগ আপনাদের কাছে আছে এবং এখানে কোনো বিশেষ ব্যক্তি আছে কিনা যারা অভিযোগ করেছেন? এরা আপনি বলছেন যে র্যাব 8-এর যে পর্নোগ্রাফি মামলায় যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে? অবশ্যই এখানে আমাদের কাছে একদম স্পষ্ট তথ্য প্রমাণ আছে, কারণ আমরা যাদেরকে গ্রেফতার করেছি তাদের যে মোবাইল বা হ্যান্ডসেটগুলো আমরা পেয়েছি, জব্দ করেছি, সেগুলো যখন আমরা প্রাথমিকভাবে যাচাই বাছাই করে দেখেছি প্রত্যেকটি বিষয়েরই তথ্য প্রমাণ আমরা সেখানে পেয়েছি। সেগুলোর অডিও ভিডিও রেকর্ডিং পুরোটাই আমাদের কাছে আছে। অভিযোগ কতজনের পেয়েছেন? আমরা প্রাথমিকভাবে পেয়েছিলাম 2 জনের বিরুদ্ধে, কিন্তু যখন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদ করি তখন এরই সাথে সম্পর্কিত বাকি আরও 3 জনের সম্পৃক্ততা আমরা পাই, যাদেরকে গ্রেফতারের পরে তাদের কাছে থাকা হ্যান্ডসেট বা মোবাইলের ভেতরেও আমরা এই তথ্য প্রমাণগুলো পাই। শুধুমাত্র নিরাপত্তার খাতিরে যে কোন চ্যানেল কি কি নামে চলছে, কি কি নামে সেগুলোকে বাজারে ছাড়া হয়েছে, এগুলো আমরা নিরাপত্তার খাতিরে এখন আপনাদের সামনে উপস্থাপন করছি না। এটা স্বভাবতই বোঝা যায় যে নিষিদ্ধ ফলে আকর্ষণ বেশি। আমি যদি আজকে এই চ্যানেল কোনটা আমরা তথ্য পেয়েছি, কি কি পেয়েছি না পেয়েছি সব বিস্তারিত আমাদের কাছে আছে, বাট এই বিষয়গুলো যদি এখনই আমরা জনসম্মুখে নিয়ে আসি দেখা যাবে যে একটা নির্দিষ্ট বয়সসীমার নাগরিক যারা হয়তো এই বিষয়ে অতি উৎসাহী বা আগ্রহী, তারা হয়তো দেখা যাবে যে এই চ্যানেলগুলোতেই গিয়ে আবার পরবর্তীতে বা এই ধরনের অন্যান্য চ্যানেলগুলোতে পরবর্তীতে গিয়ে সাবস্ক্রাইব করা বা এই অপরাধ জগতের সাথে সংশ্লিষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই
মিডিয়াতে আমরা ওপেনলি এই জিনিসগুলোকে ব্যাখ্যা করছি না। ধন্যবাদ। আপনাদের এই অভিযানটা কি চমক থাকবে কিনা পরবর্তীতে এই অভিযানটা? আপনি কি বলতে চাচ্ছেন যে পর্নোগ্রাফির বিষয়ে? অবশ্যই এই জিনিসগুলোকে আমরা মনিটর করছি। আমাদের র্যাবের পক্ষ থেকে যে সাইবার মনিটরিং টিম আছে তারা এগুলো সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন, এবং এটা শুধু র্যাবের যে সাইবার মনিটরিং টিম মানে পর্যবেক্ষণ করছে বিষয়টা কিন্তু তা না। এটা একটা টিম ওয়ার্ক, এবং এর সাথে র্যাব, পুলিশ সহ অন্যান্য যতগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কর্মরত আছে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই কাজগুলো করি। আপনি বলেছেন যে ব্রেকআপের পরে তাদের তথ্য ছবি বের করতে, সেটা আসলে কিভাবে নিশ্চিত করতে যে কার ব্রেকআপ হচ্ছে, কিভাবে এটা কালেক্ট করতে? আসলে এখানে প্রতিহিংসা পরায়ণ হয়ে দেখা যায় যে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে প্রেমিক হয়তো তার প্রেমিকার সাথে ধারণকৃত যে অন্তরঙ্গ মুহূর্তের ছবি এগুলো বা ভিডিও এগুলোই হয়তো এই গ্রুপগুলোর সাথে বা গ্রুপের অ্যাডমিনের সাথে শেয়ার করে। তো এইটা একটা প্রতিহিংসার একটা মাধ্যম বলা যেতে পারে, যেটা আমরা প্রাথমিক তথ্যে পেয়েছি। কিন্তু এই বিষয়ে এই অপরাধ জগৎটা আসলে অনেক বিস্তৃত, যেটা হয়তো আপনারা নিজেরাও জানেন যে অপরাধ জগৎটা আসলে অনেক বিস্তৃত, অনেকভাবে এখানে মেয়েদেরকে ভিক্টিমাইজ করা হয়, এবং আমাদের সমাজের এই আমি বলবো যে আন্ডারএজড যে মেয়েরা আছে বা তরুণীরা আছে তারা ম্যাক্সিমামই এর ভিকটিম হচ্ছে। সেই জন্যই আমি আপনাদের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করব, যাতে আমরা আমাদের পরিবার পরিজনের দিকে লক্ষ্য রাখি, কেউ যাতে এইভাবে অপরাধ জগতের সাথে সম্পৃক্ত হয়ে না যায়, এদিকে আমাদের সজাগ থাকতে হবে। জি প্লিজ। হচ্ছে মোহাম্মদপুরে ইদানিং হচ্ছে গত বছর দেখছি যে আমাদের মানুষের আগমনের সমস্যাগুলো ওটা সে কিন্তু বিভিন্ন চাইনিজ গুলো থেকে শুরু করে অস্ট্রেলিয়ান হচ্ছে, মানুষ মারছে। ইদানিং আমি গত বছর আগে আমি নিজের প্রত্যক্ষদর্শী যেরকম দেখেছি এই বিষয়গুলো র্যাব যেহেতু এখানে কোম্পানি কমান্ডার আছে বা আপনাদের র্যাবের সংস্থা আছে, তারপরে এরকম যে একটা ঘটনা হচ্ছে এই বিষয়ে আপনাদের নেক্সট খুবই চমৎকার প্রশ্ন এবং রিলিভেন্ট প্রশ্ন আমি বলবো। যেহেতু আপনি বললেন যে মোহাম্মদপুর এলাকা, এটা শুধু মোহাম্মদপুর এলাকা, অপরাধ যেখানেই সংগঠিত হচ্ছে র্যাবের টিম সেখানেই কাজ শুরু করে দিচ্ছে, এবং এর প্রমাণ কিন্তু আপনারাই। আমাদের সফলতাগুলো বিভিন্ন অভিযানের ক্ষেত্রে আপনারা কিন্তু দেশের মানুষের সামনে তুলে নিয়ে আসছেন। মোহাম্মদপুরের বিষয়টা যদি স্পেশালি বলতে হয়, যে আমাদের মোহাম্মদপুরের যে ব্যাটালিয়ন তাদেরকে আরও বেশি সুসংহত করা হয়েছে, তাদেরকে আরও বেশি শক্তিশালী করা হয়েছে আমাদের অফিসার নিয়োগের মাধ্যমে, আমাদের সদস্যের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে। মোহাম্মদপুর যে আমাদের র্যাবের ব্যাটালিয়নটা আছে তাদেরকে আরও জোরদার করা হচ্ছে, এবং প্রত্যেকটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতন আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও কিন্তু মোহাম্মদপুরের সার্বক্ষণিক যে আমাদের টহল, ব্লক রেড বা অভিযান, বিভিন্ন তথ্যের ভিত্তিতে এগুলো পরিচালনা করা হচ্ছে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারি। ধন্যবাদ।